আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ সময় ইইউ পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকার বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে দলের পক্ষ থেকে জানানো হয়, নারী পুরুষের অধিকার নিশ্চিতে দলের দৃঢ় অবস্থান রয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার উপরে জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান দলের নায়েবে আমির। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এর জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। একতরফাভাবে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিলের পর প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালু হচ্ছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইট চালু হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাদেক, কখন চালু হচ্ছে কার্গো ফ্লাইট, কি বলছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ? আজকে আমরা জানি যে 7:10 এই কার্গো ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে রওনা দিবে, যেটি হবে বাংলাদেশের ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে দ্বিতীয় কার্গো একটি ভিলেজ, যেখানে হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইটটি চালু করার ফলে যেটি হবে, আপনি যেটি বলছেন যে ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছিল, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, সময় মতো বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প থেকে বিভিন্ন শিল্পের মালামাল ইউরোপ সহ বিভিন্ন দেশে যে পাঠানোর একটি ব্যত্যয় হচ্ছিল, সেই জায়গা পূরণ করার জন্য বাংলাদেশের এই কার্গো ভিলেজগুলোকে আবারও সক্ষমতায় ফিরিয়ে আনা হচ্ছে, যেটি আসলে ইতিবাচক বলছেন যে বাণিজ্য মন্ত্রী। তিনি জানিয়েছেন যে এই প্রথম গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি এয়ার বাস, যেটি বাংলাদেশের 60 টন ও তৈরি পোশাক শিল্পের একটি চালান নিয়ে যাবে আজকে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের যে টার্মিনাল যদি চালু করা হয়, সম্পূর্ণভাবে চালু করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। বিশেষ করে সেখানে যে 5,46,000 টনে উন্নীত হবে, যেটি আগে 2 লাখ টন পর্যন্ত আমাদের সক্ষমতা ছিল, সেটির অনেক বেশি পরিমাণ আমাদের এই ট্রান্সশিপমেন্টে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল ভারত ট্রান্সশিপমেন্ট একতরফাভাবে বাতিল করার পর সেটি কিন্তু আর থাকবে না। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের তৃতীয় কার্গো ভিলেজ হিসেবে হযরত শাহ আমানত বিমানবন্দর, যেটি চট্টগ্রামে অবস্থিত, সেখান থেকেও কিন্তু এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশের ট্রানজিটের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দীর্ঘদিন থেকে, সেই সমস্যাগুলো তো কাটিয়ে উঠবে, তার সাথে সাথে বাংলাদেশ যে রফতানির ক্ষেত্রে একটি বড় ধরনের সুযোগ কিন্তু তৈরি হবে, সেটি কিন্তু জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং তারা বলছেন ক্রমান্বয়ে এই যে অবস্থান কিন্তু পিক আওয়ারে 1200 টন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে, সেগুলোকেও সক্ষমতা বাড়ানো হবে। যেহেতু ভারতের প্রতি কিছুটা নির্ভরশীলতা ছিল এবং অন্যান্য দেশের প্রতি কিছুটা নির্ভরশীলতা ছিল, সে কারণে আমরা যেটা দেখেছি যে এই সক্ষমতাটাকে অনেকটাই ব্যবহার করা যেত না, সেই সক্ষমতাকে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে। এই ট্রান্সশিপমেন্ট ইস্যুতে বাংলাদেশের যে কার্গোর যে জায়গাগুলো রয়েছে, সেগুলো আবার নতুন করে সচল করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এই 3টি শুধু নয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য জায়গাগুলোতে এই কার্গো ভিলেজ কার্যক্রম চালু কিন্তু করা হচ্ছে। লোপা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের তথ্য জানছিলাম।
শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযুক্ত মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান নয়নকে অপসারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁও ৬০ ফিটে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বারবার বিষয়টি অবহিত করা হলেও আমলে নেওয়া হয়নি। অন্যায়কে প্রশ্রয় দেওয়ায় কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়। 17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। আজ হাইকোর্টে এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চে আজ প্রতিবেদন দাখিল করা হয়। এরপর রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে কি অগ্রগতি হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে বলেছে আদালত। গত বছরের 24শে জুন মালয়েশিয়া শ্রমিক পাঠানোর কাণ্ডে ভিকটিমের জীবন ধ্বংসের জন্য কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন মালয়েশিয়া যেতে না পারা 17,777 শ্রমিকের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সপ্তাহের প্রথম দিন তীব্র পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ার বাজার। রোববার প্রথম 1.5 ঘন্টায় ট্রেডিং শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূল্য সূচক 40 পয়েন্ট বা 0.80% পড়ে 4,932 পয়েন্টে নেমে আসে। এদিকে অব্যাহত বাজার পতনের কারণে অনেক মার্জিন অ্যাকাউন্টে বাধ্যতামূলক বিক্রি শুরু হয়, যা সূচকের পতনকে আরও তীব্র করে তোলে। 30টি প্রধান কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-30 সূচক 18 পয়েন্ট কমে 1,826 পয়েন্টে দাঁড়ায়, আর শরিয়া ভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ডিএসইএস সূচক 15 পয়েন্ট কমে 1,089 পয়েন্টে নেমে আসে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও তীব্র পতন দেখা গেছে, যেখানে অল শেয়ার প্রাইস ইন্ডেক্স CASPI 11.6 পয়েন্ট কমে 13,840 পয়েন্টে নেমে আসে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।